You are watching Magic Box Entertainment. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি যেমন বাঙালিকে পৌঁছে দিয়েছেন চাঁদের পাহাড়ে, তেমনি তারানাথ তান্ত্রিকের হাত ধরে নিয়ে গেছেন অলৌকিকতার জগতে। তার সাবলীল লেখনীতে আটপৌরে জীবনের ঘটনা রঙিন প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে আমাদের হৃদয়ে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই অমর স্রষ্টার রচিত একটি ভৌতিক গল্প। আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি হরেক রকম গল্প। এই গল্পের আসরে নিয়মিত যোগ দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সময় মতো নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক গল্প কবিরাজের বিপদ। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি, তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয়। তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স ৫৫-৫৬, শিশির সেনের বয়স ২৬-২৭। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার। রোগীপত্তর প্রায়ই থাকে না। দুজনে বসে গল্প সল্প করেন। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনের খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, তাঁদের গ্রামে একজন সাধু ছিলেন। তিনি ভূত নামাতে পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন। নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়াম। তার মধ্যে দিয়ে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বললেন, রাবিশ। চন্দ্রনাথবাবু বললেন, তোমার বলবার কোনো অধিকার নেই এখানে। তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না, এটা কমন সেন্স। মরা মানেই না বাঁচা। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানেই না বাঁচা। মরা মানে জীবনটাকে বড় করে পাওয়া। একদম বাজে কথাবার্তা। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো। আসল সায়েন্সের কিছুই জানো না। শেখুন। বৈশাখ মাসের শেষ সপ্তাহ। এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেনি। শিশির সেন বেলা 5:30টার সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে, এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয়। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয়, এখনই লড়িয়ে গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে। ও কবরেজ মশাই। কি? আরে বাইরে আসুন না। যাই যাই। কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ, কি না নেমন্তন্ন ছিল। আসুন আমার বারান্দায়, চা খাবেন? না মশাই, এই গরমে চা? দুপুরে লুচি ঠেসে। ডালদা ঘিয়ের তো? হ্যাঁ, নইলে আর কোথায় পাচ্ছ গাওয়া ঘি? না মশাই, ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল, না হয় পেটের অসুখ, আর এই গরমে রক্ষে করো। চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথবাবুর মধ্যে একটি সমরপটু আশা বাস করে। অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক বা না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে? চন্দ্রনাথবাবু যে সেটা বোঝেন না এমন নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায়,
ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলেছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে ওই দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরা দাম্ভিকদের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরারা তার সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কারে ভরা। ইংরেজি তো তেমন জানে না, কুবরেজি করতো। সংস্কৃত জানে একটু আধটু, দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর। কী করি, মিশবার কোনো লোক নেই এসব জায়গায়। কার সঙ্গে দুটো কথা বলি, নইলে এই বুড়ো হাড়ের সঙ্গে বন্ধুত্ব আমার। রামও। একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কোবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা, গরম একদম কমে এলো। চন্দ্রনাথ বললেন, বাঁচা গেল, শরীর জুড়িয়ে গেল যেন। কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে। চা খাবেন একটু? তা হলে মন্দ হয় না, আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কোবরেজখানার চালের ছাদ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগল। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয়। কই তোমার চা কোথায় গেল হে? নবীন তো দিয়েছে, বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে। ছাতি আছে আপনার? না। তবে আর কি হবে, বসুন, জল ছেড়ে যাক। আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না। না। কেন আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলার সন্ধ্যেতে ও কথা জমবে ভালো। নিন নিন, শুরু করুন। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে বেনা বনে ছড়াতে নেই। দেখুন, আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়। গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আধার, এই হলো গভীর সত্য। আরও সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। তবে আপনি কুবরেজি করেন কেন? মানুষ যদি অমর, তবে তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরও পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিস নি? যা নিয়ে আয় চারখানা। আসুন, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। হ্যাঁ, এবার বলুন কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, এসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে, বলুন না। বেশ বাতলার সন্ধেটা। না না, আমি বলবো না। ঠাট্টার ব্যাপার নয় সেটা, তোমরা হাসবে। আর আমি আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে? সত্যি করে বলুন তো। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে গেল। তিনি চা খেতে খেতে শুরু করলেন গল্প। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে। ঘটনাটা গোড়া থেকেই বলি। পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদি বুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তাঁর পসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল।
যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না। মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটা বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তাঁর ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর, যাকে তোমরা বলো টাইফয়েড। 15-16 বছরের বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধেজনক নয়। আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবরেজ মশাই, যা লাগে আমি আপনাকে দেব, আমার ছেলেকে বাঁচিয়ে দিন। আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি তোমরা যাকে বলো ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপাও অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমল। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি 1 প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি 2 মহলা। বাইরে একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা। মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলো। আমলাদের বাসার পূব দিকে বড় পুকুর। এই পুকুরের 3 দিকে বাঁধানো ঘাট। পূব পাড়ের ঘাট বাইরের লোকদের জন্য, বাকি 2টি ঘাট আমলাদের জন্য। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি। সেই দেউড়ির দুপাশে 2 বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে। সাদা ধপধপে চাদর পাতা, 2টো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম। কাল সকালে কি কি অনুপান দিতে হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব। এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে। রাত তখন অনেক। এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল। 15 মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন, একাই বা আসবে কেন। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগির যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর পাশে। সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমুচ্ছে। এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল। নারীর অবস্থা খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করেছে রোগী। মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ? তক্ষুনি কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, দমবার পাত্র নই। ঘণ্টা 2-1-এর মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম।
এক ঘুমে একেবারে বেলা 8টা উঠে রোগী দেখে এলাম। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারা দিন একভাবেই কাটল। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি। আমার সারা দিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম। বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বড়শেলের সঙ্গে। সেরখানেক একটা পোনা মাছও ধরলাম। মনে খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি। এমন সময়ে দেখি দূরে মাঠের দিক থেকে সেই স্ত্রীলোকটি এদিকে এগিয়ে আসছে। আজ সারা দিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয় এদের কোনো আত্মীয় হবেন। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে। কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো, কেন কি জানি। কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমুতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সেই সময় 12টা বাজল। হঠাৎ দরজার কাছে শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। বেশ সুন্দরী, ধপধপে শাড়ি পরা, 24-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরুবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো, কেন মা? আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না। একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর। সৎ মা ওকে দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে। আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রে নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে, ওকে বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, মা, আমি বৈদ্য। আমার ধর্ম প্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই। আমার প্রাণ যায় সেও শিকার। একটা প্রস্তাব আমি করি মা। জমিদারবাবুকে আমি সব খুলে বলি। অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না। যদি আবার ওর উপরে অত্যাচার হতে দেখেন, নিয়ে যাবেন। আর আমি আসব না। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন ছেলেকে। বেশ, তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয়, তবে এবার আমি ওকে নিয়ে যাবই, মনে থাকে যেন। তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ।
ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদার বাবু অবাক হয়ে বললেন, তার মানে হচ্ছে এই, আপনি জানেন না এই ছেলেটির উপর ওর সৎ মা বড় অবিচার অত্যাচার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সব কথা খুলে বললাম। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। তারপর বললেন, আমি কিছু কিছু জানি বটে। বেশ, এবারও সেরে উঠুক, এর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম, জানুয়ারি মাস থেকে যশোর জেলার স্কুল বোর্ডিংয়ে ওকে আমি রাখবো। ঠিক তো? এবার কিছু হলে আমি কেন, কেউ আর ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবরেজ মশাই। বেশ, নির্ভয় থাকুন, আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিল। বললে, সেরে উঠল? নিশ্চয়ই। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? না, কোনো দিন না। সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসের ভালো ব্যবসা করে শুনেছি। জমিদার বাবু মারা গিয়েছেন। যাকে চললুম আমি, বৃষ্টি থেমেছে, ঘরে আলো জ্বালিগে। চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভৌতিক গল্প কবিরাজের বিপদ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শুভদীপ, সৌরভ, সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। You are watching Magic Box Entertainment. আমাদের চারপাশে মাঝে মাঝে আমরা শুনতে পাই হরেক রকম অলৌকিক গল্প কথা। তার কিছু সত্যি আর বেশিরভাগটাই অলৌকিক কল্পনা। ওই সত্যিটুকুর মাঝে থাকে কোনো গোপন ইতিহাস। সেই ইতিহাস জানার চেষ্টা আমরা করি কি? কালের গর্ভে চাপা পড়া তেমনই এক অভিশপ্ত ইতিহাসের কথা শোনাবো আপনাদের। আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ভৌতিক গল্প অভিশপ্ত। গল্প শুরুর আগে আপনার কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহ যোগায়। শুধুমাত্র ভালো গল্প নয়, তার যথাযথ অডিও রূপান্তর আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা। আমাদের দাবি শুধুমাত্র আপনাদের আরও একটু বেশি ভালোবাসা। আশা রাখি সাবস্ক্রাইব করে সেই ভালোবাসা আপনি আমাদের কাছে পৌঁছে দেবেন। আর কথা নয়, শুরু হচ্ছে আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অভিশপ্ত।
আমার জীবনে সেই এক অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর 3 আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এ অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠলাম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলুম। বরিশালের এই অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়। 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরেকটু রাত হলো। খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারে নেই। শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রেতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না, এইখানে নৌকো রাখি। নৌকো সেখানেই বাধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না আর ঘুমানো ঠিকও না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমিই বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এ বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলুম। গ্রামোফোন না। অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা
একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হল, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো। বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়াঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্তকরুণ ঝিঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছে। বললে, আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, ওই বাই কীর্তিপাশার গড়। তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন? বেকুব কোথাকার। তিনজনে আসি বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলুম। সঙ্গী বললেন, ওরে, তোর সেই কেরোসিনের ডিবেটা জ্বাল, আলো জেলে বসে থাকা যাক, এখন রাত ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ বাবু, ওই আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকো বেয়ে যেতে যেতে ওই ডাক শুনেছি। এটা এই অঞ্চলের অদ্ভুত একটা ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে, আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা পরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়। সেইটা আপনাকে বলি শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম। 300 বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এ অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনাদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষণে শোন পক্ষীর মতো ওঁত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল।
মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এ অঞ্চলে সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনও আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী ও দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী, কন্যা লুটপাট করা এরূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিনকতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চক্ষে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে, যদিও এর আগে তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগল যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিনকতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিগ্বলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হল, কেউ সাংঘাতিক জখম হল। নিজে নরনারায়ণ
দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরু দেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের উপরে শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরও কদিন, আরও রাত গেল, কেউ তার জন্য খাদ্য আনলে না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরে পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে। যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচানোর জন্যে সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যু তন্দ্রা এসে তাঁকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল এসব স্বপ্ন নয় তো, কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তী নিক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায় দনুজমর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার এক পাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণমাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার। মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ।
নিকটেই খালের জল জোয়ার ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, চঞ্চলও কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌরটৌর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে। তাকে দিয়েই দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই বউ ঠাকুরুন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মর মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইনি, তবু একটা কথা বলছি। বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরুন? তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরুন। তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, তুমি ফিরে যেতে পারবে তো? আমি ঠিক যাব। তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যাও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলের পরে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পর তার কানে গেল বাসুন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয়ে নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তাঁরই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রীনীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা দুর্ধর্ষ ভূম্যধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন,
আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোররাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাঁদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর। তার পরিচালনে 10খানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালে। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আদিষ্ট হল। অতর্কিতে আক্রমণে কীর্তি রায়ের নওয়ারা শত্রু বহর কর্তৃক ছিপিয়াটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়। কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর 2 পার ঘিরে সন্ধ্যা নেমে এসেছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি? এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুদের দল
লুটপাট করে চলে গেল। কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এ লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষু লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরুবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যু মুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগাদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুল কাঁটার বন। তখন এখানে রাজপথ ছিল, আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুঁচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙরমুখো পাথরের কড়ি, ভাঙা থামের অংশ। 12 ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলন্তক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার ডাক পড়ে। গোখুরা কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকোৎক্ষেপী লোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকো বাইতে চায় না। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অভিশপ্ত। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান লাইক এবং কমেন্ট করে।
প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।